চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ২৮। ফারাজ একদৃষ্টিতে সামনের নিথর দেহটির দিকে তাকিয়ে রইল। সাবিবের শরীর রক্তে আকণ্ঠ নিমজ্জিত। ফারাজের সাদা শার্ট লাল স্রোতে প্লাবিত। ধীরে সিগারেট ঠোঁটে তুলল সে। নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোঁয়ার দীর্ঘরেখা ছড়িয়ে দিল বাতাসে। চোখ সরু করে একপাশে তাকালো। গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর সাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি। ব্যথার আর্তনাদ পর্যন্ত করার সুযোগ পায়নি সে। যন্ত্রণায় ছটফট করার আগেই মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে। ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকু শুষে নিয়েছে। ওই যে অ্যাসিডে গলিত মাংসপিণ্ডের ওপরই গুলি চালিয়ে সাবিবকে মুক্তি দিয়ে দিয়েছে ফারাজ। রক্তাক্ত শ্বাসরুদ্ধ পরিবেশে ফারাজ ধীরস্থির ভঙ্গিতে লাশের কাছ থেকে সরে দাঁড়ালো। এই লাশ কি করব ভাই? অভ্র জিজ্ঞেস করলো। ফারাজ একটু চুপ থেকে বলল, বাড়িতে ওর বউ আছে না, পার্সেল করে বউয়ের কাছে পাঠিয়ে দিয়ে আয়। দিলে লাভ কি? স্বামীর এসব কাজের সঙ্গে সে নিজেও তো জড়িত ছিল। আচ্ছা। ফারাজ থামলো, তারপর বলল, তাহলে পুলিশের সঙ্গে কথা বল, নিশ্চিত কর খুনের দায় যেন ওর স্ত্রীর ওপরই বর্তায়। সবাই যেন জানে সে পরপুরুষের সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত ছিল, প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে। অভ্র সম্মতিসূচক মাথা নাড়ল। আচ্ছা। ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকালো। রক্তমাখা কাপড়ে নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, পোশাক বদলাতে হবে, কালো শার্ট আর প্যান্ট পাঠিয়ে দে। অভ্র মাথা ঝুঁকিয়ে সাড়া দিলেও এবার তার কণ্ঠে কৌতূহল মিশল। এখন বাসায় ফিরবেন? আর একটা কাজ তো বাকি। নদীর একেবারে পাড়ে পাশাপাশি দুটি নৌকা বাঁধা। চারপাশ নিস্তব্ধ, কেবল পানি ছলৎ ছলৎ করে বয়ে যাচ্ছে। সিফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার একপাশে রেখে দেয়। পান চিবোতে চিবোতে সোহান কাগজ দিয়ে একটা ছোট্ট নৌকা বানাচ্ছে। হয়তো সময় কাটানোর অজুহাত খুঁজছে। হঠাৎ সিফাত নিচু স্বরে বলে উঠল, ভাই, এই চইলে আসছে। ঘে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে। অন্ধকার, বাতিহীন, চাপা উত্তেজনায় ভরা। সোহান চোখ তুলে তাকায় না, তবু বুঝতে পারে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে। লম্বা চওড়া গড়নের এক লোক, যার মুখটা অন্ধকারে ঢাকা। সোহান তার চেহারা দেখতেও চায় না, দরকার নেই। সে জানে কে এসেছে। সোহান খানিকক্ষণ নীরব থেকে ধীর গলায় বলল, মেলা দেরি কইরা ফেলাইছো, তাও তো আইলা, তোমার অপেক্ষাতেই ছিলাম। এই সিফাতটা 2 কাপ সরওয়ালা মালাই চা আন। সাহেবের কাপে সর একটু বেশি দিবার কইস। লোকটা তার পাশে এসে বসলো। তারপর গলা খাকারি দিয়ে বলল, কি খবর জানতে চাও? সোহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, নদীর জলের দিকে তাকিয়ে রইল। সময়ের ভারী নীরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো। হাতে ধোয়া ওঠা চায়ের পেয়ালা। সে 1 কাপ সোহানের দিকে বাড়িয়ে দিল, অন্যটি লোকটির হাতে তুলে দিল। লোকটি অন্যমনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। অতি পরিচিত দক্ষতায় সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরালো। তারপর গভীরভাবে টান নিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে। কয়েক মুহূর্ত নীরবতা বজায় রেখে চুমুক বসালো চায়ের কাপে। শীতল স্বরে বলল, জলদি বলো, কেন ডেকেছো? কি খবর জানতে চাও? সোহান চোখ তুলে তাকায়। কণ্ঠস্বর তার স্থির, কিন্তু ভেতরে অস্থিরতা দোল খাচ্ছে। চিত্রার খবর জানবার চাই। আর কতকাল তারে নিজে দেখবা? এইবার আমাগরেও সুযোগ কইরা দাও। লোকটা মৃদু হাসলো, বলল, সময় হোক, এখনো তো নিজেই ভালো করে দেখতে পারলাম না। আমার কাজ শেষ হলে চিত্রার সান্নিধ্য তুমি অবশ্যই পাবে। সোহান গম্ভীর গলায় বলল, খালি তোমার লইগা এখনো সংযম দেখাইতেছি, নাইলে কবেই কাম সাইরা ফেলতাম। দেখো, সোহানের মাইয়া মানুষের প্রতি অত নজর নাই, তবে ওই মাইয়ার যেই রূপের বর্ণনা শুনতাছি, তাতেই তো দেখার স্বাদ জাগতাছে। তার থেকে বেশি কিছু না। আমার মতো পাপিগো কাছে সৌন্দর্যের মূল্য নাই। আমরা সৌন্দর্যরে নিলামে তুলি। আমাগো জন্যে রূপবিলাসিতা না, ব্যবসার পণ্য। আমরা সৌন্দর্য বেইসা পেট চালাই। লোকটি মাথা নেড়ে বলল, চিত্রা কেবল সুন্দরী নয়, সে দহন শোভিতা। আগুনের মতো তার রূপ। সময় হলে তাকেও সরবরাহের তালিকায় যুক্ত করা হবে। আগে তো দেখি, ছুঁই, কাছে যাই। ভান কাজ ঝাঁকিয়ে বলল, কাছে যাইতে গিয়া প্রেমে পইরা যাইও না।
প্রেম ধ্বংস করার অস্ত্র। এই অস্ত্রে গর্দান পড়লে জীবনরে একেবারে পিষা মরবা। দূরের কোনো লঞ্চের নেভিগেশন বাতির আলো হঠাৎ করেই লোকটির গায়ে পড়ল। মুহূর্ত মাত্র স্থায়ী হয়ে মিলিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে। ক্ষণিকের জন্য সোহানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিধেয় কালো শার্টের উপর। পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে নিল। লোকটি আর বসে রইল না। এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার অবকাশও নেই তার কাছে। সে ধীর পদক্ষেপে উঠে দাঁড়ালো। চারপাশের কালোত্তীর্ণ অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে। সে সোহানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত কর্মর্দন করল। গম্ভীর গলায় বলল, উঠলাম। সোহান নির্বিকারভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই লোকটি উঠে দাঁড়ায়। দৃষ্টির সীমানা ভেদ করে ধীর পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারের অন্তহীন গহ্বরে। এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের অতলে। সোহানের গভীর নিঃসীম কালো চোখ দুটি স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হয়ে যাওয়া পথে। কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ। সেখানে দেখার কিছু নেই, থাকার কথাও নয়। প্রকৃতি তার সন্ধ্যার শোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে। রোশান বাড়ির প্রবেশপথে পা রাখতেই চিত্রার সঙ্গে মুখোমুখি হলো। আয়েশা ও মিতালিও চিত্রার পাশে দাঁড়িয়ে। চিত্রা এক মুহূর্ত ইতস্তত করলেও অবশেষে বিনীত ভঙ্গিতে সালাম জানালো। এ বাড়ির মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি এখনো। কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেঁথে আছে, এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা যা চিত্রাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। তার এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরও সময় লাগবে। স্কুল জীবনেও সে ছিল নিঃসঙ্গ। সহপাঠীদের জটলায় মিশে যাওয়ার ক্ষমতা তার ছিল না। ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করত। বন্ধু বলে কেউ কখনো ছিল না। চিত্রা কালো ওড়নাটার প্রান্ত আরও শক্ত করে মাথায় জড়িয়ে নিল। রোশান চিত্রার দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলা? চিত্রার কণ্ঠ ক্ষীণ, ভাইয়া এই তো একটু বাগানে গিয়েছিলাম। রোশানের গলার স্বরে অনুকম্পার ছিটে ফোটাও নেই। এই বাড়ির আশেপাশে বন জঙ্গলের অভাব নাই। রাতের বেলা সুন্দর মাইয়াদের এইভাবে একা ঘুইরা বেড়ানো শোভা পায় না। আমি ঘরে যাচ্ছি। রোশান একবার আয়েশার দিকে দৃষ্টিপাত করলো। খানিকক্ষণ নীরব থেকে ব্যঙ্গ মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, তুমি আবার কে? নতুন কামের মাইয়া? আয়েশার মুখে নির্লিপ্ততা। স্থির কণ্ঠে উত্তর দিল, জি আমি হলাম আয়েশা, ম্যাট্রিক ফেল, পকেটমার স্পেশাল। রোশানের চোখের পলক নড়ল। মেয়েটির নির্লজ্জ স্বীকারোক্তি তাকে সামান্য বিস্মিত করেছে। তবে মুখে সে বিস্ময়ে লেশমাত্র প্রকাশ করল না। পরিমিত স্বরে বলল, এত গুণ নিয়ে এই বাড়িতে আইলা কেমনে? চিত্রা আর ফারাজ ভাইয়ের নেয়ামত। আয়েশা এবারও নির্লিপ্ত স্বরে উত্তর দিল। রোশান একটু প্রতিক্রিয়া দেখালো না। তার গায়ে জড়ানো কালো চাদরটা এক ঝটকায় সামনে নিয়ে নিচু স্বরে বলল, নিয়ামতের কারণে যেন আবার কেয়ামত না চলে আসে। কথার তীক্ষ্ণতায় আয়েশা মুহূর্তের জন্য থমকে গেল। তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই রোশান বাড়ি থেকে বেরিয়ে যায়। চিত্রা রোশানের যাওয়ার পথে একবার তাকায়। রোশান দৃষ্টির আড়ালে চলে গেলে চিত্রা ঘরের ভেতর প্রবেশ করলো। ভেতরে মোহনা, নীরু এবং নদী বসেছিল। নদী তখন নীরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ব্যথায় নীরু বারবার স্যাঁত করে উঠছিল, তবু মুখে কোনো অভিযোগ নেই। নদী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীরু কেন করো এইসব? তুমি ওরে চেনো না? এলাহি বাড়ির মাইয়া হইয়া কেমন করে এসব ভুল করো? মন রে বুঝাইতে চাই ভাবি, পারি না। মন তো বুঝে না। আপনার যত্ন কইরা লালন করা স্বপ্ন যদি অন্য কেউ কায়রা নেয় তাহলে কেমন লাগবো? নদীর গভীর এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল। তার আবার স্বপ্ন। স্বপ্ন শব্দটি এই বাড়ির বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে। তার অস্তিত্ব কেবল নীরুর মতো কিছু বোকার হৃদয়ে রয়ে গেছে, যারা এখনো অনুভব করতে চায়। এখন আশায় বুক বাঁধে। ঘরের কোণে মোহনা মনোযোগী ভঙ্গিতে রুমানার মাথায় বিলি কাটছে। আঙুলের স্পর্শে ক্লান্তি মোচনের চেষ্টা। চিত্রাকে বাহির থেকে আসতে দেখে রুমানা ভ্রু কুচকায়। আরে বৌমা, তুমি রাইত কইরা বাইরে থেকে কেন আসতাছো? কই গেছিলা? কোথাও না, এখানে ছিলাম। আচ্ছা আসো, এইদিকে আহো, আমার কাছে আইসা বসো মা। রাত 9টার দিকে বাড়ি ফিরল নিহান। বাহিরে তখন বাতাসের দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগমনী বার্তা স্পষ্ট।
সদর গেট অতিক্রম করতেই আচমকা ছোট্ট এক শিশু তার সঙ্গে ধাক্কা খায়। বাচ্চাটির পরনে ধুলোমাখা একটি হাফ প্যান্ট, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে। ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু নিহানের হাত দ্রুততার সঙ্গে তাকে ধরে ফেলে। আরে বাবু! নিহান আশ্চর্য হয়ে একবার চারপাশে তাকায়। তোমার আব্বু কোথায়? জানি নে। নিহান জানে এই বাচ্চাটি মালির ছোট ছেলে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকায়। এমন বৈরী আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চাকে এভাবে ছেড়ে দেয়? আশেপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করতে উদ্যত হয়। ঠিক তখনই দ্রুত পায়ে এক কিশোরী ছুটে আসে। ছেলেটিকে এক ধমক দিয়ে কোলে তুলে নেয় সে। বলে, বেশি খারাপ হয়ে গেছস, কি সাহস একা একা বাইরে চলে আসস? খাড়া, কাকি আম্মারে কইতাছি। নিহান ফোন করার প্রয়োজন বোধ করলো না। একবার মেয়েটির দিকে তাকালো। তার পরনে সবুজ রঙের একটি ফ্রক। চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট। বয়স বেশি নয়, তবে উচ্চতায় লম্বা। তবে এসব নিয়ে নিহান মাথা ঘামায় না। সে ঘরের ভেতর ঢোকার জন্য পা বাড়াতেই হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। ঘাড় ঘোরাতেই দেখলো জুনায়েদ এলাহিকে। বাজান, এখানে দাঁড়িয়ে আসো কেন? কণ্ঠে স্বভাবসুলভ নরম। নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায়। ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। তার দৃষ্টির অনুসরণে জুনায়েদ এলাহিও ওদিকে তাকান। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করেন, ওইখানে কি দেখছো? না কিছু না, ওই মেয়েটাকে আগে দেখিনি। যাই হোক, বাসায় চলুন। জুনায়েদ এলাহি হালকা মাথা নাড়েন। দুজন একসঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। বাহিরে তখনও দমকা হাওয়া, বৃষ্টি এলো বলে। রুমানা অনেক আগেই নিজ কক্ষে প্রবেশ করেছেন। রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত। আর ফারিয়া একবার নিচে নামলেও নিহান আসার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেছে। খাবারের সময় হলে তবেই আবার আসবে। চিত্রাও রুমে চলে গিয়েছে, কি নাকি কাজ আছে। নীরু শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত। এমনিতেই সে চিত্রাকে কখনো সহানুভূতির চোখে দেখেনি। আর আজকের ঘটনার পর তো তার মন আরও বিদ্রোহী হয়ে উঠেছে। ভাবি, বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো? আমি যে আর সহ্য করতে পারতেছি না। মোহনার কাঁধে মাথা রেখে নীরু হাউমাউ করে কেঁদে ওঠে। তার চোখের কোণে জমে থাকা নোনা জল থরথর করে কাঁপছে। হঠাৎ পেছন থেকে এক সুরেলা পরিচিত কণ্ঠস্বর তার কান্নার গতিকে থামিয়ে দিল। আলো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চাই, বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। মোহনা দ্রুত পিছন ফিরে তাকালো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে ফারাজ। তার পাশেই অভ্রনীল সরকার, মানে অভ্র। ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ, ঠোঁটের কোণে অবহেলার এক চিলতে হাসি। নীরু এক পলক তাকিয়ে থাকলো, তারপর দ্রুত চোখ মুছে নিল। ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো, এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ানো। নীরু আর তার মধ্যকার দূরত্ব মিনিমাম 1 হাত। এই যে তেঁতুল গাছের ডাইনি আফা, আর কতকাল অন্যের স্বামীর দিকে বদনজর দিবেন? কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয়। নীরু জবাব দেয় না, তবে তার বদনে মোহনা নিরেট কণ্ঠে বলে উঠল, আর কতজনকে কষ্ট দিবে ফারাজ? ফারাজ ভ্রুকুটি করল। ঠোঁটের কোণে সেই অমোঘ ব্যঙ্গচিহ্ন ফুটে উঠল। ভাবি, কোন ধরনের কষ্টের কথা বলছেন? না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে। এই ধরেন কোষ্ঠকাঠিন্যতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয়। আপনি কি তেমন কিছু মিন করছেন? মজা করছো? হুহু, ছ্যা, ওসব ছোট লোকই কারবার। এই মশারি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে, ফ্রিজে কলিজা ভুনা আছে না? একটু বের করে ভুনা করেন না। আর মশারি ভাবি বলে ডেকেছি বিধায় রাগ করবেন না। কি করব বলেন, মশারির মতো কী সব পরে থাকেন সব সময়। তবে আরও লাগলে বলবেন কিন্তু, আমার ঘরেরটাও দিয়ে দিব। আমার আবার অনেক বড়, মন। নিরু গলায় জমে থাকা লোনা জল গিলে ফারাজের দিকে তাকাতেই ফারাজ গম্ভীর এক নিঃশ্বাস ছাড়ল। তোকে তো কেবল হালকার উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছি, ব্লকবাস্টার সিনেমা কিন্তু এখনো বাকি। সো বি কেয়ারফুল। ফারাজের কণ্ঠস্বরে হুমকির সূক্ষ্মরেখা ফুটে উঠল। সে খানিক থেমে শীতল স্বরে বলল, যাই হোক, খুব জলদি বউটাকে আবার বিয়ে করব, আবার বাসর করব। আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণপ্রিয় মগজহীন মশারি ভাবি। নীরুর মুখ পাংশুটে হয়ে গেল। মোহনা স্থির, সে সবে অভ্যস্ত। ফারাজ এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল। তারপর অভ্রর দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। অতিথিকে নিয়ে গেস্ট রুমে যা,
আমি একটু পরে আসছি। মোহনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অতিথি? ফারাজ অতিথির কথা বলল, কিন্তু এই অতিথি আবার কে? কে আসছে? ফারাজ কক্ষে প্রবেশ করতেই চিত্রার অবয়ব দৃষ্টিগোচর হয়। সে বিছানায় উপুর হয়ে শায়িত, দুপা অলস ভঙ্গিতে শূন্যে উত্তোলিত, গভীর মনোযোগে সংবাদপত্র পাঠে নিমগ্ন। ফারাজ গলাধঃকরণ করল। কণ্ঠনালী শুষ্ক মরুভূমির বালুকণায় রুদ্ধ হয়ে আসছে। এমন একটি দৃশ্যের সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভবপর হবে তো? ফারাজের হৃদয়ের গভীরে সুপ্ত কোনো আকাঙ্ক্ষা অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠছে। সেই অনুভূতিকে সংবরণ করার প্রয়াস নিদারুণ ক্লেশসাধ্য হয়ে উঠছে তার জন্য। ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিত্রার কেশরাশির ভেতর আঙুল চালিয়ে দিল। নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে মুহূর্তেই। চিত্রা চমকে উঠল। দ্রুত ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, এই বেডা, ভয় পেয়েছি না? ফারাজ গম্ভীর চোখে চিত্রার দিকে চেয়ে বলল, বেডা কি? নিঃশ্বাস হই তোমার। আমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না বিবিজান। চিত্রা সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। বুকের উপর থুতু দিয়ে রাগী চোখে ফারাজের দিকে তাকালো। দৃষ্টিতে বিদ্যুৎ ঝলকাচ্ছে। ফারাজ সেই তীক্ষ্ণ দৃষ্টিকে উপভোগ করলো। নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বলল, এই বউ, তুমি অ্যালকোহল নাকি? তোমার মধ্যে অ্যালকোহল? কি এমন নেশা তুমি? শালার এই নেশা আমার কাটতেই চায় না। চিত্রা ভ্রুকুচকে বিরক্তির সুরে বলল, আপনি দূরে যান। মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে এসে এসব উল্টোপাল্টা বকছেন। এক পাশে মাথা কাত করে তাকায়, ঠোঁটে চাপা হাসি। ছি, এমন ছোটলোকি কথাবার্তা কই থেকে শিখো? তোমার মুখে রোমান্সের ভাষা মানায়, আমার সঙ্গে ওই ভাষাতে কথা বলবে। দেখুন, আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছি। শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে। চিত্রা তৎক্ষণাৎ দুকদম পেছনে সরে যায়। ভয় আর সতর্কতায় মিশেলে বলে ওঠে, কাছে আসবেন না দাঁড়া চেলাচি। আবুলের নাতনি, তুমি দেখি ভালো হবা না। আমার নামটারে একেবারে RIP করে দিয়েছো। সঙ্গে সঙ্গে চিত্রার কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ। চিত্রা তীব্রভাবে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তাতে কাজ হয় না। ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপা স্বরে বলে, এত যে ছটফট কেন করো ময়না? আমার সঙ্গে পেরে উঠবে? সাইজ তো 5 ফুট 4। কোন সুবুদ্ধি নিয়ে 6 ফুট 4-এর একটা পুরুষের সঙ্গে লাগতে আসো? আমার কাছে পৌঁছাতে হলেও তো মই ব্যবহার করতে হবে। চিত্রা প্রচণ্ড বিরক্ত। সে ঠোঁট চেপে জবাব দেয়, ঘোড়ার ডিম। ফারাজ থমকে দাঁড়ায়, অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে। সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল। চিত্রা শ্বাস নিতে ভুলে গিয়ে কাপা কণ্ঠে বলল, এই দেখুন, দেখাও। উফ, আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু তা ভালো করেই বুঝে গিয়েছি। দূরে থাকেন, সাবধান। আপনি আমাকে। বাক্য শেষ হওয়ার আগে ফারাজ দ্রুত তর্জনী ঠোঁটের উপর এনে চুপ করে দেয় চিত্রাকে। সেই স্পর্শে বিদ্যুতের ঝলকানি খেলে যায় চিত্রার শিরায় শিরায়। ফারাজ হাসে, গভীর প্রলুপ্ত করা এক হাসি। তারপর মৃদুস্বরে গেয়ে ওঠে, আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে, মন আমার কি চায় বোঝায় কেমনে। ফারাজের কণ্ঠস্বরে ঘোর লাগানো মায়া, যা মুহূর্তে চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিতে পারে। কিন্তু সেই মায়ের আবরণ ভেদ করে হঠাৎই কক্ষের দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। প্রবল বিকট স্বরে কেউ একজন গর্জে ওঠে, হ্যান্ডু জান্স, হোয়াই ইউ চিপকাচিপকি অন্য স্যামরি, ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড। ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তির ছাপ। মুখ থেকে একটা অসম্পূর্ণ জাতীয় শব্দ বেরিয়ে আসে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, শালার দরজাটার সিটকিনি, তোকে আমার লাগাতে কেন মনে থাকে না?